আসসালামু আলাইকুম। আমি মাহিম। বর্তমানে পড়ালেখা করছি ইউনিভার্সিটি মালায়াতে। এখানে আমার মেজর মাইক্রোবায়োলজি অ্যান্ড মলিকুলার জেনেটিক্স। আমার ভার্সিটিতে এখানে একটা লেকের পাড় আছে, যে লেকের পাড়ে এসে মাঝে মাঝে গল্পের বই পড়ি, গান শুনি বা এমনিই বসে থাকি। তো হঠাৎ করে এখানে বসে দেখলাম আমার এক জুনিয়র আমাকে বেসিক আইএলস নিয়ে কিছু প্রশ্ন করেছে। ঠিক 1 বছর আগে যখন আমি দেশে ছিলাম, আমার মাথায় প্রশ্নগুলো আসতো, আমি উত্তর খোঁজার চেষ্টা করতাম। তো এক জায়গায় অবশ্যই সব প্রশ্নের উত্তর পাওয়া যেত না। তখন আমি বিভিন্ন সিনিয়রকে মেসেজ দিতাম, বিভিন্ন আইএলস ভিত্তিক গ্রুপগুলোতে দেখতাম যে আমার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি কিনা। তাই আমি ভাবলাম যে আমার বেসিক প্রশ্নগুলোর যে উত্তরগুলো আছে, আমি যেগুলো বুঝেছি সেগুলো কয়েকটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে। এই ভিডিওটাতে আমি চেষ্টা করব যে বেসিক আইএলস কী এবং এর যে 4টা সেগমেন্টটাকে একটু একটু করে কথা বলার। পরে হয়তো 1টা বা 2টা ভিডিও থাকবে যেখানে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, আমি কিভাবে পড়েছিলাম এবং বিস্তারিত। তো আমি প্রথমে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, যাতে সবাই আমাকে বুঝতে পারেন বা আমি কোন জায়গা থেকে এসেছি এটা বুঝতে পারেন। কারণ আইএলসের প্রিপারেশন বিভিন্ন ভাগের জন্য বিভিন্ন রকম। যেমন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে 3 ক্যাটাগরি স্টুডেন্ট আছে: কমপ্লিট বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম। তো 3টা মানুষের ক্ষেত্রে 3 রকম আইএলসের প্রিপারেশন হয়ে থাকে। যারা আমরা বাংলা মিডিয়াম থেকে আসি, আমাদের ক্ষেত্রে হয়তো ভয়টা আরও বেশি থাকে যে পুরো আইএলসটা পুরোটাই ইংলিশে পরীক্ষা দিব, কেমন হবে। আর আমরা এর আগে কখনো লিসেনিং টেস্ট দেই না, আমরা এর আগে কখনো স্পিকিং টেস্ট দেই না, আমি এইচএসসি পর্যন্তর কথা বলছি। তো ওই কারণে আমাদের ভয়টা হয়তো অনেক অংশে বেড়ে যায়। আমার বিষয় ছোট করে বললে, আমি 2021 সালে এসএসসি দিয়েছি বরিশাল বোর্ড থেকে, এবং একইভাবে বরিশাল বোর্ড থেকে 2023 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ দুটো ক্ষেত্রে আমার জিপিএ 5 ছিল। তারপর 2023-24 শিক্ষাবর্ষে আমি ভর্তি হই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খাদ্য প্রকৌশল বিভাগে। এখন এক্ষেত্রেই এসে একটা টুইস্ট দেখা দেয় আমার জীবনে। 2023-24 শিক্ষাবর্ষের ক্ষেত্রে আমাদের পরীক্ষা হয়, মানে ভর্তি পরীক্ষা হয় 27 এপ্রিল, এবং আমাদের অরিয়েন্টেশন হতে বেশ দেরি হয়ে যায়। কারণ ওই সময়টাতে জুলাইয়ের দিকে 24-এর আন্দোলন থাকে, তারপর বন্যা পরিস্থিতির অবনতি হয়। তো সব মিলিয়ে আমাদের ওরিয়েন্টেশন হতে হতে অক্টোবরের শেষের দিকে চলে যায়। এই সময়টাতে আমি ইংরেজি গল্পের বই পড়া অভ্যাস করি, এবং তখন আমার মনে হয় আচ্ছা বসেই আছি, একটু আইএলস নিয়ে চিন্তা করি, একটু ভাবি যে আমার তার আগে কখনো আমি সিদ্ধান্ত নিইনি যে আমি দেশের বাইরে চলে আসবো। ওই সময়টাতে আমি আইএলসের বই কালেক্ট করি এবং নিজেই আইএলসের প্রিপারেশন নেওয়া শুরু করি। আমি কোনো রকম কোচিং করিনি। যদিও আমি যশোরে পড়া শুরু করি, সে ফাঁকে আমি একবার আইএলসে বসি, এবং আইএলসে আমার ওভারঅল ব্যান্ড স্কোর থাকে 7.5। তারপর আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা শুরু করি, এবং ইউনিভার্সিটি মালায়াতকে খুব দ্রুতই আমি অফার লেটার পেয়ে যাই। ভিসা প্রসেসিং হয়ে গেলে এখানে চলে আসি। এখন যদি আমি আইএলস নিয়ে কথা বলি, আইএলস কি? আইএলসের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের আরও বেশ কয়েকটা পরীক্ষা আছে: আইএলস, ইটি, টোফেল। বর্তমানে ডুওলিঙ্গোর মাধ্যমেও পরীক্ষা দিয়ে বিভিন্ন দেশেই যাওয়া যায়। তবে আমি সবসময় প্রেফার করি আইএলসটাকে, কারণ এটা সব বিশ্ববিদ্যালয়, সব স্কলারশিপে, সব জায়গায় গ্রহণযোগ্য। আইএলসের পরীক্ষাটা 4টা ধাপে হয়ে থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এরপর যদি কিছু বেসিক প্রশ্ন নিয়ে কথা বলি, একদম আইএলসের প্রিপারেশনের শুরুতে যে প্রশ্নগুলো আমাকে ক্লিক করেছিল, আইডিপি না ব্রিটিশ কাউন্সিল। তো আমার এই ক্ষেত্রে আমি বলবো যে সেন্টারটা আপনার বাসার কাছে সেই সেন্টারটা চুজ করতে। আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের ক্ষেত্রে কোনো রকম কোথাও প্লাস পয়েন্ট পাওয়া যায় না। দুই জায়গায় একই প্রশ্নপত্রের পরীক্ষা হয়, একই রকম সময় পরীক্ষা হয়। যেহেতু আপনি যদি পেপার বেসড পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনাকে 2 দিনে পরীক্ষা দিতে হবে। তাই আমি বলবো যেটা বাসার কাছে হবে সেই সেন্টার থেকে দিতে। একটা খুব কমন প্রশ্ন থাকে মক টেস্ট নিয়ে, যে মক টেস্টে মার্ক কম আসছে, আমি মক টেস্ট দিব কিনা বা মক টেস্টের প্রয়োজনীয়তা কী। আমি বলবো অবশ্যই মক টেস্ট দিতে। আমি নিজে 2টা মক টেস্ট দিয়েছিলাম, এবং প্রথম মক টেস্টে আমার ব্যান্ড এসেছিল শুধু 5। তো এটা নিয়ে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু তারপর আমি আরও বেশি সিরিয়াস হতে পেরেছিলাম। যেদিন প্রথম মক টেস্ট দিতে গিয়েছিলাম, তখন আমি আসলে বুঝতে পেরেছিলাম পরীক্ষাটা কেমনভাবে হবে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে সেফ ব্যান্ড কোনটা। এটার আসলে কোনো সঠিক উত্তর দেওয়া যায় না, কারণ বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রে, বিভিন্ন দেশের ক্ষেত্রে তারা একটা ব্যান্ড দাবি করে। তোভাবে আমার টার্গেট ছিল 7 পাওয়া। আর সেফ ব্যান্ডের কোনো আসলে উত্তর হয় না। বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন দেশভেদে এই ব্যান্ডটা ডিফার করে। সবার ক্রাইটেরিয়ায় উল্লেখ থাকে যে মিনিমাম আমরা এই ব্যান্ডটা চাচ্ছি। তারপরের প্রশ্ন কম্পিউটার বেসড না পেপার বেসড। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি পরীক্ষা দিয়েছি আসলে যশোর থেকে। যশোরে শুধুমাত্র পেপার বেসড পরীক্ষা দেওয়া যেত, আমি পেপার বেসডে পরীক্ষা দিয়েছি। আর পেপার বেসডের পরীক্ষা আর কম্পিউটার বেসডের পরীক্ষার মধ্যে আমাদের আসলে আগে তফাৎটা জানতে হবে। কম্পিউটার বেসড পরীক্ষার ক্ষেত্রে আপনি খুব দ্রুতই রেজাল্ট পেয়ে যান, 1 সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট এবং সার্টিফিকেট পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে পেপার বেসডে যে আপনাকে রেজাল্ট পেতে 2 সপ্তাহের বেশি সময় লাগতে পারে। যাদের ডেডলাইন খুব কাছে তারা কম্পিউটার বেসড পরীক্ষাটা দিতে পারেন। আর কম্পিউটার বেসডের ক্ষেত্রে, লিসেনিং টেস্টের ক্ষেত্রে 40 মিনিট যে অডিওটা প্লে হয় তার ভিতরে আপনাকে আনসারটা ট্রান্সফার করতে হবে। আর পেপার বেসডে এটা 10 মিনিট পাওয়া যায়।
তবে অদূর ভবিষ্যতে হয়তো পেপার বেসড পরীক্ষাটা সবসময় নাও থাকতে পারে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি পেপার বেসডে দিতে চান না কম্পিউটার বেসডে দিতে চান। দুটোর প্রশ্নপত্র একই থাকে এবং আমার কাছে মনে হয় দুটোর মান একই। আলাদা আলাদা করে 4টা সেগমেন্ট নিয়ে একটু করে কথা বলি। প্রথমে আসে লিসেনিং টেস্ট। সেখানে 40 মিনিটের একটা অডিও প্লে হয়। 40 মিনিটের অডিওটা 4টা ভাগে ভাগ থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। অডিও যখন প্লে হবে তখন আপনাকে শুনে আনসার করে ফেলতে হবে। দ্বিতীয়বার অডিও আর প্লে হবে না বা কোনো কিছু রিপিট হবে না, তো খুব অ্যাটেন্টিভলি আপনাকে অডিওটা শুনতে হবে। প্র্যাকটিসের জন্য আমি প্র্যাকটিস করেছিলাম, আমার সময় 19 পর্যন্ত ক্যামব্রিজের বই ছিল, তো 13 থেকে 19 পর্যন্ত যে বইটা ছিল আমি ওইখান থেকে প্রতিটা বইয়ে 4টা করে প্রশ্ন থাকে, তো ওই 13 থেকে 19 পর্যন্ত প্রতিটা বইয়ে 4টা করে প্রশ্ন আমি সলভ করেছিলাম। এবার যদি রিডিং নিয়ে কথা বলি, রিডিংয়ের ক্ষেত্রে 1 ঘন্টা সময় দেওয়া হয়। 1 ঘন্টা সময়ে 3টা পার্ট থাকে, অর্থাৎ 3টা প্যাসেজ থাকে। প্যাসেজ থেকে আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে, কখনো এমসিকিউ, কখনো গ্যাপ ফিলিং, কখনো ট্রু ফলস। এখানে ট্রু ফলসের ক্ষেত্রে একটা মজার বিষয় থাকে, আমরা স্কুল কলেজে শুধু ট্রু ফলস করি, কিন্তু এখানে নট গিভেন বলেও একটা অপশান থাকে। এর কারণে আপনাকে প্যাসেজের অর্থটা খুব ভালো করে বুঝতে হবে, যেটা ফলসে চলে যাচ্ছে না নট গিভেনে চলে যাচ্ছে। এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আপনাকে 1 ঘন্টায় 3টা প্যাসেজে দিতে হবে। এমন কোনো নিয়ম নেই যে প্যাসেজ 1-এ আপনি এতখানি সময় দিতে পারবেন, প্যাসেজ 2-তে এতখানি। আপনি মোট 1 ঘন্টার সময় পাবেন এবং 1 ঘন্টার সময়ের ভিতরে আপনাকে পুরো প্যাসেজটা মানে পুরো 3টা প্যাসেজের উত্তর করতে হবে। এরপর যদি রাইটিং নিয়ে কথা বলি, তো রাইটিং আপনি একইভাবে 1 ঘন্টার সময় পাবেন এবং আপনাকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম পার্টে আপনাকে একটা গ্রাফ অথবা পাই চার্ট অথবা কোনো ম্যাপকে ডিসক্রাইব করতে হবে। সব পুরোটা প্রশ্নই দেওয়া থাকবে, আপনি সেই প্রশ্ন বুঝে যেমন করে বুঝবেন সেটা আপনাকে কয়েকটা ধাপে ধাপে সুন্দরভাবে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হবে। তারপর আসে একটা এসেরও কয়েকটা টপিক থাকে। আমি এসে প্র্যাকটিসের জন্য ফলো করেছিলাম মাক্কারের একটি বই থাকে, আমি হয়তো এখানে ছবিটা অ্যাড করে দিব, সেই বই থেকে আমি পড়েছিলাম। আমি একটা এসে পড়তাম, তারপরে এসেটাকে নিজে লেখার চেষ্টা করতাম, এভাবে করে আমি প্রিপারেশান নিয়েছিলাম। এবার কথা বলি স্পিকিং পার্টের কথাটায়। স্পিকিং পার্ট 3টা ভাগে ভাগ হয়ে থাকে। প্রথম পার্টটাতে আপনাকে প্রশ্ন করা হবে, কিছু প্রশ্নের উত্তর আপনাকে একটু সংক্ষেপে দিতে হবে, অর্থাৎ 2 থেকে 3টা সেন্টেন্সে দিতে হবে। 2-এ আপনাকে একটি টপিক দেওয়া হবে, সেই টপিকের আন্ডারে কিছু প্রশ্ন করা হবে আপনাকে, এবং আপনাকে 2 মিনিট এই টপিকটার উপরে প্রশ্নগুলোর উত্তর দিয়ে কথা বলতে হবে। কথা বলার জন্য তার আগে আপনি 1 মিনিট সময় পাবেন, আপনার সামনে পেপার অ্যান্ড পেন দেওয়া থাকবে, আপনি আপনার মতো আপনার আইডিয়াসগুলো লিখে ফেলতে পারেন, কোন ক্রমে আপনি বলতে চান, কোনটা নিয়ে আগে কথা বলতে চান সেটা লিখে নিতে পারেন। তারপর ইনভিজিলেটর আপনাকে বলবে কথা বলা শুরু করার জন্য, এবং আমি বলবো আপনি চেষ্টা করবেন 2 মিনিট মোটামুটি ঠিক রেখে কথা বলার জন্য। 2 মিনিট পর ইনভিজিলেটর আপনাকে আবার বলবেন যে আপনার সময় শেষ, তখন আপনি থ্যাংক ইউ বলে আপনার কথাটাকে শেষ করে দিতে পারেন। পার্ট 3-তে এসে আপনাকে আবার কিছু প্রশ্ন করা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্নগুলো করা হয় পার্ট 2 এবং পার্ট 1-এ আপনি যে আনসারগুলো দিয়েছেন সেগুলো থেকেই, কিন্তু এক্ষেত্রে আপনি আরেকটু বড়োভাবে আনসার দেবেন। চেষ্টা করবেন 4 থেকে 6 সেন্টেন্সের ভেতরে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এক্ষেত্রে বেশিরভাগ প্রশ্ন হোয়াইয়ে হয়ে থাকে, যে কেন আপনার এটা মনে হয়। আমরা যখন নর্মালি কথা বলি, যখন আমরা কেনর উত্তর দিই, তখন যেমন আমরা উত্তরটাকে সুন্দর করে সাজাই, যে এই কারণে আমি এটা মনে করি, এই কারণটা সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। এই গেল 4টা সেগমেন্ট নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বললাম। এরপরে হয়তো কোনো ভিডিওতে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা জানাতে পারেন, আমি চেষ্টা করব যদি আমি উত্তর জেনে থাকি সেটা জানানো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।